সবাইকে আবারও শুভেচ্ছা। প্রেস এক্সপ্রেসের পক্ষ থেকে বিশেষ আয়োজন। এই বিশেষ আয়োজনের কি কারণ সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি দস্তগীর জাহাঙ্গীর, প্রেস এক্সপ্রেস, ওয়াশিংটন ডিসি থেকে। আপনারা জানেন বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হেড অফিস বা হেডকোয়ার্টার এই ওয়াশিংটন ডিসিতে, যাদের বসন্তকালীন বৈঠক বসেছিল গত এই মাসের 21 থেকে আজকে 26 এপ্রিল পর্যন্ত। বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক তহবিল অথবা IMF এই বিষয়গুলো নিয়ে, এবং সেখানে আমরা জানি যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বিরাট দল এই অনুষ্ঠানে বা এই বসন্তকালীন বৈঠকে অংশগ্রহণ করেন। আমরা তাও জানি যে গত শেখ হাসিনা সরকারের সময় 2023 সালের 30 জানুয়ারিতে বিশ্ব ব্যাংকের কাছ থেকে একটি বিরাট ঋণ চুক্তি বাংলাদেশের সাথে বিশ্ব ব্যাংক করে, যার প্রথম কিস্তি সেই বছরই 2রা ফেব্রুয়ারিতে পাওয়া যায় প্রায় 48 কোটি ডলার। একই বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশকে দ্বিতীয় কিস্তির টাকা তারা পরিশোধ করে 70 কোটি ডলারের সমপরিমাণ। 2024 সনের জুনে পাওয়া গেছে সেই তৃতীয় কিস্তির 115 কোটি ডলার। এখন যে সমস্যাটা দেখা দিয়েছে সেই সমস্যাটা হলো, তারপর এখনো পর্যন্ত বিশ্ব ব্যাংক চতুর্থ বা পঞ্চম কিস্তির টাকা ছাড় দেয়নি। এই যে বসন্তকালীন সভা হয়ে গেল, সেখানে কি সেই ছাড়ের জন্য কোনো চুক্তি হয়েছে? সেই ছাড় পাওয়ার বা সেই চতুর্থ বা পঞ্চম কিস্তি পাওয়ার কোনো সম্ভাবনা দেখা দিয়েছে? তার পূর্বে বলে রাখি, সবসময়ই এই কিস্তি পরিশোধের পূর্বে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিগণ বাংলাদেশে ভ্রমণ করেন এবং বাংলাদেশের সাথে তারা স্টাফ লেভেল চুক্তি করেন। গত 3বারই তা ঘটেছে, যা গত 6 এবং 16 এপ্রিল মিশন অর্থ উপদেষ্টার সাথে বাংলাদেশে দেখা করেছে এবং তাদের এবারে কোনো স্টাফ লেভেল চুক্তি হয়নি। আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করছেন আমাদের বিশ্ব ব্যাংক, যেখানে বিশ্ব ব্যাংক, যেখানে IMF, সেই আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে আমাদের খুব পরিচিত মুখ সিনিয়র সাংবাদিক শামীম দোলা। শামীম দোলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এই অনুষ্ঠানে যুক্ত করবার জন্য। এখানে আমি এই বিশ্ব ব্যাংক এবং IMF বিশ্ব ব্যাংকের যে বৈঠকগুলো হয় নিয়মিত কভার করে আসছি 2015 থেকে। তো আমার যে অভিজ্ঞতা হয়েছে এখানে কিছুটা শেয়ার করতে পারবো, জানাতে পারবো, এবং সেই সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাথে আমরা নিয়মিত যে দুইজন এই আমাদের প্রেস এক্সপ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠানগুলোতে সংযুক্ত থাকি, মধ্যপ্রাচ্য থেকে সংযুক্ত রয়েছেন শেখ মোহাম্মদ ফাউজুল মবিন, সম্পাদক প্রেস এক্সপ্রেস। শেখ মোহাম্মদ ফাউজুল মবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ দোস্ত জাহাঙ্গীর ভাই। আপনার কাছেই আমার প্রথম প্রশ্ন। শেখ মোহাম্মদ ফাউজুল মবিন, প্রতি বছর বিশ্ব ব্যাংক এই বৈঠকে বসেন বসন্তকালীন। আমরা শামীমা দোলার কাছ থেকে আরো বিস্তারিত শুনবো, কারণ উনি দীর্ঘ সময় ধরে এই বিশ্ব ব্যাংক এবং IMF এর মিটিং গুলোতে উপস্থিত থাকেন। বাংলাদেশের জন্য বিশ্ব ব্যাংকের যে পরিস্থিতি, আপনি পদ্মা সেতু থেকে ঋণ না দেয়া, তার পরবর্তীতে আবার সেই একই সরকারকে একটি বিরাট অঙ্কের ঋণ অনুদান দেয়া, এই বিষয়ে আপনার কাছ থেকে শুরু করতে চাই। ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমাদেরকে লাইভে নিয়ে আসার জন্য, যে বাংলাদেশ ব্যাংকের সাথে মিটিং এ, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিটিং এ বাংলাদেশ সরকার কোনো কিছু পেল না, এবং ওয়ার্ল্ড ব্যাংক যেটা অ্যান্টিসিপেট করছে যে আমাদের জিডিপি 3.5% নেমে যেতে পারে, নেমে যাবে। হাওয়েভার এটা কোত্থেকে নামবে? 4.2% আমাদের এখন জিডিপি আছে, সো ওখান থেকে সে 3.5% এর কথা বলছে। অন দি আদার হ্যান্ড, একটা প্রেডিকশন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রেডিকশন, সেটা হচ্ছে 2026 সালে বাংলাদেশের জিডিপি 4.9% বাড়বে। প্রথমে তারা অ্যান্টিসিপেট করছে 3.5%, সেখান থেকে 2026 ফিসকাল ইয়ারে গিয়ে এটা 4.9% হবে। কিন্তু ওইখানে তারা একটা লাইন উল্লেখ করেছে, যদি বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন স্টেবল থাকে, শুধু সিচুয়েশন স্টেবল না, তারা এটাও বলেছে
যদি একটি ডেমোক্রেটিক প্রক্রিয়ায় একটি সরকার দায়িত্ব গ্রহণ করে, সেক্ষেত্রেই শুধু আপনার এই জিডিপি গ্রোথটা বাড়বে। অন দি আদার হ্যান্ড, আমি জাস্ট দুইটা ডেটা দিব, বিকজ যেহেতু দোলাপু কথা বলবেন। আপনি দেখেন, আমরা কিন্তু গত 3 দশকে বাংলাদেশে এমপ্লয়মেন্টে, বেকারত্বের সর্বোচ্চ সীমায় আমরা আছি। এটা কিন্তু ইকোনমি ফলের জন্য। আমাদের এখন বেকারত্বের 16%, এটা আসলে কোনোদিন আমরা দেখিনি, 3 ডিকেডে সর্বোচ্চ। অন দি আদার হ্যান্ড, আপনি দেখেন বাংলাদেশে যে ইনফ্লেমেশন রেট 11.8%, 83%, সেটাও কিন্তু সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে গত 15 বছরে। তাহলে আমরা কোথায় আছি? আমরা ফিউচারে আমরা কি দেখতে পারতেছি? ঠিক আছে, আমাদের ব্যবসায়ীরা নন স্টপ চ্যালেঞ্জ ফেস করতেছে। পলিটিক্যাল আনস্টেবিলিটি, মব জাস্টিস, তাদের যে অ্যাক্টিভিটি, তাদের ভিশনের সমস্যা, তাদের আগের যে ভিশন ছিল রাষ্ট্রের, ওই জায়গাতে তাদের কোনো এলাই নাই। তাদের প্রায়োরিটি নির্বাচন না দিয়ে তারা টুকরো টুকরো তাদের সাথে কাজ করে যাচ্ছে। সো তাদের এই যে অপরিপক্ক প্রচেষ্টা, এটা কিন্তু বাংলাদেশের ইকোনমিক ফল ডাউনের জন্য ওয়ান অফ দি রিজন আফটার 5th অগাস্ট। ধন্যবাদ আপনাকে। আমি এখন শামীম আব্দুল্লাহ, সিনিয়র সাংবাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি। কারণ আমি চেষ্টা করেছিলাম যে এই বসন্তকালীন সভায় কি কি আলোচনা হলো ওয়াশিংটন ডিসিতে, বিশেষ করে বাংলাদেশের ঋণ বিষয়ক এবং বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে আপনার সাথে কথা বলার এই সুযোগ আপনি তৈরি করে দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণটাও বলি। শামীম আব্দুল্লাহ, আপনি ওয়াশিংটন ডিসিতে যে বিশ্বব্যাংক এবং আইএমএফ এর যে সভাগুলো হয়, সেটাতে আপনি দীর্ঘকালীন সময় ধরেই কভার করে আসছেন, এবং আপনার কাছ থেকে আমাদের দর্শক শ্রোতারা জানতে চায় বিশেষত কি ঘটলো, বিশ্বব্যাংক কি করে, বাংলাদেশ নিয়ে কি করছে, এবং বিশ্বব্যাংকের এই সভাগুলো কখন ঘটে এবং সেখানে কি কি বিষয়ে আলোচনা হয়। শামীম আব্দুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে। আমি বলছি যে আপনারা নিশ্চয়ই জানেন বা আমরা সবাই জানি যে আসলে বিশ্বব্যাংক কি। এটি একটি আর্থিক সংস্থা, আন্তর্জাতিক আর্থিক সংস্থা। 289টি সদস্য রয়েছে, সদস্য রাষ্ট্র। এই আর্থিক সংস্থাটি আসলে উন্নয়নশীল দেশগুলোকে নানা রকমের ঋণ এবং অনুদান দিয়ে থাকে, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন করা। এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যেটি আইএমএফ এর কাজ হচ্ছে যে মুদ্রার মানের হ্রাস বৃদ্ধি এগুলোকে নিয়ন্ত্রণ করা। তো প্রতি বছরই তারা এই আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের যে গ্রুপ মিটিং, এটি প্রতি বছর 2 বার করে হয়। সারা পৃথিবীর অর্থনীতির গতি কিরকম এবং ইন্ডিভিজুয়ালি এক একটি দেশকে ধরে ধরে তাদের সেই দেশের আর্থিক যত পরিস্থিতি সেটি নিয়ে বিশ্লেষণ করা হয়। সেখানকার বিনিয়োগ কেমন আছে, কেমন হবে, প্রবৃদ্ধি কেমন হবে, কেমন যাবে, এই সকল, এবং সারা বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতি কি এবং প্রতিটি দেশের অর্থনৈতিক গতি প্রকৃতি কি, এগুলো তারা নিবিড়ভাবে বিশ্লেষণ করে, এবং তার উপরেই তারা এই বিশ্লেষণগুলো করে হচ্ছে তার উপরে তাদের কি আর্থিক পলিসি হবে সেটি তারা নির্ধারণ করে থাকে। তো প্রতি বছর বসন্তকালে এপ্রিল মাসের শেষ সপ্তাহের দিকেই হয়ে থাকে বা মাঝামাঝিতে। এটি হচ্ছে বসন্তকালীন বৈঠক, আর একটি হচ্ছে বার্ষিক বৈঠক হয় একটি, সেটি হচ্ছে অক্টোবর মাসের দিকে। তো বেশিরভাগ সময় হচ্ছে এটি ওয়াশিংটনেই হয়ে থাকে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। আর বার্ষিক বৈঠকটি মাঝে মাঝে অন্য দেশেও হয়। বেশ কয়েক বছর আগে ইন্দোনেশিয়ার বালিতে হয়েছে, পেরুতে হয়েছে, এরকম বেশিরভাগ সময় হচ্ছে যুক্তরাষ্ট্রে হয়ে থাকে। তো একটি দেশের এখান থেকেই বিশ্বব্যাংক প্রেডিকশন দেয় যে অর্থনৈতিক অবস্থা কিরকম আছে এবং কিরকম যাবে। তো আপনি বলছিলেন শুরুতে যে বাংলাদেশের সাথে 470 কোটি টাকার একটি ঋণ চুক্তি হয়েছিল 2023 সালে। সেটির 3 কিস্তিতে 271 কোটি টাকা কিন্তু বাংলাদেশ পেয়েছে। সেটি বিগত বলাটা ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটি আমি জানি না। যাই হোক, আমি বলছি যে শেখ হাসিনা সরকারের আমলেই আসলে ওনারা 3টি কিস্তি পেয়েছে। 3টি কিস্তি পেয়েছে। এখন চতুর্থ এবং পঞ্চম কিস্তির যে
ছাড় পাওয়ার বিষয়টি, সেটি ঢাকাতেই বিশ্বব্যাংকের প্রতিনিধি গিয়েছিল এবং তারা কথা পর্যালোচনা করে এবং ঢাকা থেকে বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের যে মুখপাত্র, তিনি জানিয়েছেন যে এখানে তা পাওয়াটা এই এই কিস্তির চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ পাওয়ার একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবং বসন্তকালীন বৈঠকে একটি বড় ডেলিগেশন এসেছে, প্রতিনিধি দল, এবং বেশ দক্ষ যদি বলি যে গভর্নর ছিলেন এখন যিনি তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি অর্থ উপদেষ্টা, তিনি গভর্নর ছিলেন। IMF এর সাবেক কর্মকর্তা ছিলেন বর্তমান যিনি আহসান এইচ মনসুর গভর্নর, তিনি, এবং আমাদের NBR এর চেয়ারম্যান আছেন, বেশ দক্ষ মানুষজনই আছেন অর্থনীতিতে যারা অনেক দক্ষ, তারা এখানে নেগোসিয়েশন করবেন। এবং IMF এর সাবেক কর্মকর্তা কিন্তু আহসান এইচ মনসুর। তো এইখানে আমাদের দর কষাকষির সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, এরকমই একটি প্রচারণা কিন্তু ছিল যে তারা অনেকটাই দর কষাকষি করে এটাকে ছাড়টা করতে পারবেন। কিন্তু আসলে দর কষাকষির জায়গায় কিছুই করতে পারেনি। কিন্তু আমরা দেখছি যে প্রচারণায় বলা হচ্ছে যে চোখে চোখ রেখে দর কষাকষি করবার নাকি সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তো আমরা যে তৃতীয় কিস্তি পর্যন্ত পেলাম, হ্যাঁ, তো আওয়ামী লীগ সরকারের আমলে, তো আমি ক্ষমা চেয়ে সব শ্রদ্ধা করে বলছি যে এই যে কথাটা তুলে ধরলেন যে প্রচার বর্তমান ইন্টারিম সরকারের পক্ষ থেকে যে প্রচার করা হচ্ছে যে বর্তমানে এই সরকার চোখে চোখ রেখে কথা বলার সক্ষমতা অর্জন করেছে। আমি শুধু আমাদের দর্শকদের জন্য তুলে ধরতে চাচ্ছি বিষয়টা যে এই বিশ্বব্যাংকই শেখ হাসিনা সরকারের পদ্মা সেতুতে তাদের ঋণ বাতিল করে দিয়েছিল। বাতিল শব্দটাই নয় যে অন্য করা হয়নি, বাতিল করে দেওয়ার পর তারপর বাংলাদেশের সেই সরকার নিজস্ব উৎস থেকে বা অর্থায়নে পদ্মা সেতুই শুধু করেনি, আবার দেন দরবার করে এত কোটি এই যে ঋণের ব্যবস্থা করলেন। তাহলে কে কার প্রতি চোখে চোখ রেখে বেশি? সেই জায়গাতেই আসছিলাম যে প্রচারণা যখন চালানো হলো, আর আমি আসলে বিশ্বব্যাংক সেই অর্থ কি বাতিল করেছিল নাকি গড়িমসি করছিল, তখন বাংলাদেশের পক্ষ থেকেই না নেয়ার জন্য অনীহা, কারণ একটি মিথ্যে অভিযোগ বলা যায়, মিথ্যে অভিযোগ দেওয়ার পরেই বাংলাদেশের পক্ষ থেকেই বাংলাদেশ বাতিল করে দিয়েছিল যে না, আমরা নিব না। তারপরেই এই 470 কোটি টাকা সংশোধনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা বাংলাদেশ পরে বলছে আমাদের তোমাদের ঋণ লাগবে। জি, বাংলাদেশে সেটি বাতিল করে দিয়েছিল। এরপরে 470 কোটি টাকার ঋণ চুক্তি হলো এবং আওয়ামী লীগ সরকারের আমলে 3টি কিস্তির অর্থ ছাড় হয়েছিল। এখন এই যে বসন্তকালীন বৈঠক হলো এবং এখানে দর কষাকষির সক্ষমতা এত বৃদ্ধি পাওয়ার পরেও আমরা চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ, আজকে শেষ হয়ে যাচ্ছে বৈঠক এবং এখন পর্যন্ত জানি বাংলাদেশ পাচ্ছে না। এবং একই সাথে একটি তথ্য দিয়ে রাখি যে শ্রীলঙ্কা কিন্তু তাদের অর্থচার পাচ্ছে এবং তাদেরকে নিশ্চয়তা দিয়েছে বা গ্রিন সিগন্যাল যদি বলেন, তাদেরকে শ্রীলঙ্কায় এই অর্থচার পাচ্ছে। কিন্তু বাংলাদেশের এত সক্ষমতা বৃদ্ধি পাবার পরে, এত সুশাসন নিশ্চিত হবার পরে বাংলাদেশ পাচ্ছে না। এবং বিশ্বব্যাংকের যে শর্ত ছিল, সেই শর্তগুলো ছিল যে আর্থিক খাতের সংস্কার করতে হবে এবং NBR এর অ্যাডমিনিস্ট্রেশন এবং ট্যাক্স কালেকশন ডিপার্টমেন্টকে আলাদা করতে হবে এবং যেই বিনিময় হার, মুদ্রার যে বিনিময় হার, সেটি স্থানীয় বাজারের উপর ছেড়ে দিতে হবে। এই ধরনের 4টি শর্ত ছিল। তো তারা বলছে যে এই শর্তগুলো বাংলাদেশ এখনো পূরণ করতে পারেনি, যার কারণে আসলে পাচ্ছে না। তো বাংলাদেশের তরফ থেকে গভর্নর এবং যে অর্থ উপদেষ্টা দুজনেই বলেছেন যে এটি এখন পাচ্ছে না, কিন্তু সময় লাগবে এবং বাংলাদেশ আলোচনা চালিয়ে যাবে, বাংলাদেশ এই অর্থ পাওয়ার চেষ্টা চালিয়ে যাবে এবং তারা এখনো আশাবাদী পাবেন। তো এটি হচ্ছে যে তারা আলোচনা করবেন, পাওয়ার চেষ্টা করছেন, আশাবাদ রাখছেন। কিন্তু আজ বৈঠক শেষ হয়ে যাচ্ছে, বলা যায় যে বসন্তকালীন বৈঠকে বাংলাদেশের যদি এই অর্থ ছাড় পাবার যেই একটি আশা ছিল বা পাওয়ার কথা ছিল, সেটি না হয়ে বাংলাদেশের অর্জন যদি কিছু জিজ্ঞেস করেন, বলা যায় যে অর্জন আসলে আমি নিউজ কভারেজের জায়গা থেকে আমি বলতে পারবো যে এখানে একটি বড় আশা ছিল যে এই অর্থ ছাড়ে একটা অগ্রগতি হবে, সেই অগ্রগতি ছাড়াই আজকের বৈঠক শেষ হতে যাচ্ছে। এবং একই সাথে শ্রীলঙ্কা পাচ্ছে কিন্তু বাংলাদেশ পেল না। এই হচ্ছে বসন্তকালীন বৈঠকের অর্জন।
আপনি যেহেতু সরাসরি বৈঠক কভার করছেন এবং তথ্যগুলো আপনার কাছে সরাসরি আমাদের শ্রোতা মণ্ডলী শুনতে পেলেন যে বর্তমানে যে বিশ্বব্যাংকের যে বসন্তকালীন বৈঠক আজকে পর্যন্ত এখানে চলমান, এই মুহূর্ত পর্যন্ত এখনো পর্যন্ত শামীমা দোলা তিনি সেখানে কভার করছেন এবং সেখান থেকে আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম যে বাংলাদেশের চোখে চোখ রেখে কথা বলার সক্ষমতা অর্জন করার পরেও এখনো পর্যন্ত তারা তৃতীয়, চতুর্থ বা পঞ্চম কিস্তির ব্যাপারে তেমন কোনো মনে হচ্ছে যে সেটা আসলে এই বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। এই বৈঠক থেকে, এই যে বসন্তকালীন বৈঠক থেকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে না, কিন্তু অন্য আরো দুটি প্রকল্প এবং বাজেট সহায়তার জন্য ঋণ দেবে এরকম একটি সমঝোতা হয়েছে। কিন্তু এই যে চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ ছাড়টি এটি হচ্ছে না একদম এখন বলাই যায়। এবং দুজনই বাংলাদেশের অর্থ উপদেষ্টা এবং গভর্নর দুজনই বলেছেন যে আমরা আলোচনা চালিয়ে যাব যেই শর্তগুলো দেয়া হয়েছে। এবং এবং আরো একটি বিষয় যে মুদ্রার বিনিময় হার সেটিকে স্থানীয় বাজারের উপর ছেড়ে দেবার কথা বলেছে, শর্ত দিয়েছে আইএমএফ এবং বিশ্বব্যাংক। তো এই শর্তটি মানা সম্ভব না। আপনার কাছে কি মনে হয়, আপনার কাছে কি মনে হয় এই যে শর্তগুলো আরোপ করছে, আমি 2023 জানুয়ারি থেকে 2024 জুন পর্যন্ত এই অল্প সময়ের ভিতরে শেখ হাসিনা সরকারকে তিনবার তারা তাদের যে কিস্তি পরিশোধ করে। হঠাৎ করে কি ঘটলো আপনার কাছ থেকে জানতে চাই, হঠাৎ করে কি ঘটলো যে এত শর্ত জুড়ে দিচ্ছে? আমি পড়ে শোনাচ্ছি একটি রিপোর্ট গণমাধ্যম থেকে, যে বিশ্বব্যাংক বলেছে অর্থ পাচার, আপনারা লক্ষ্য করবেন শব্দটা কিন্তু আগের 3 কিস্তির সময় আসেনি। কিন্তু যদি আগের 3 কিস্তিতে অর্থ পাচারের কথা আসতো তাহলে তো নিশ্চয়ই দিত না টাকাগুলো। তাহলে এখন তাদেরকে বলছে যে অর্থ পাচার এবং সন্ত্রাসী অর্থায়ন মোকাবেলায় বাংলাদেশ সরকারের ভূমিকার জোরালো অগ্রগতির দরকার। এটা রিপোর্ট আজকের ইয়েতে। আপনি এটাতে যদি একটু বলেন যে ঘটনাটা আসলে কি ঘটছে এখানে, বাংলাদেশের পরিস্থিতি কি হবে এই ঋণ না পাওয়াতে, এই ঋণের কিস্তি না পাওয়াতে? বাংলাদেশের আপনি যদি আমি বলি যে এই ঋণের কিস্তি সহ বাংলাদেশের যে ঋণ এবং অনুদান দিয়ে থাকে বিশ্বব্যাংক, তো সেই ক্ষেত্রে অর্থনীতির, আমি যদি বাংলাদেশের অর্থনীতির একটি চিত্র এখন দেখাই, এই 7 মাসে বিশ্বব্যাংক বলছে যে এখন বাংলাদেশের প্রবৃদ্ধি 3.3% হবে, যেটি কোভিড এর সময় বাংলাদেশের প্রবৃদ্ধি এত কমে যায়নি। যেখানে বিশ্ব অর্থনীতি, সারা বিশ্বের প্রবৃদ্ধি কমে গিয়েছিল, তখন বিশ্বব্যাংক সেই সময়ে আমি সবসময় অর্থনীতির বিষয়ক রিপোর্টই করে থাকি, তখন বিশ্বব্যাংক এরকম একদম বিশ্বব্যাংকের প্রতিবেদন ছিল যে সারা পৃথিবীর অর্থনীতি পেছাবে বিকজ এই যে কোভিড এসব কারণে, কিন্তু বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে এরকম মানে তুলনামূলক ভাবে। তো সেই জায়গায় এসে বাংলাদেশের এখন প্রবৃদ্ধি বলা হচ্ছে যে 3.3% হবে, এটি বিশ্ব ব্যাংকের প্রেডিকশন। এবং একই সাথে বলা হচ্ছে না বিনিয়োগ তো কমেই গেছে, তারপরে অতি দারিদ্রের কমে যাবে, আরো বেড়ে গেছে। আর 30 লাখ লোক ইতোমধ্যেই অতি দরিদ্র হয়েছে বাংলাদেশে, 30 লাখ লোক। এবং জাতীয় দারিদ্রের হারও বাড়বে, জাতীয় দারিদ্র হারও বেড়ে যাবে। এবং এর কারণ হিসাবে রাজনৈতিক অস্থিরতার কথা বলছে, বিনিয়োগ হচ্ছে না। এবং বিনিয়োগ না হবার কারণ হিসাবে আমাদের যে গভর্নর তিনি মানে এখন ব্যাংকগুলোর অবস্থা হচ্ছে কি যে ব্যাংক তারল্য তারা বাড়াচ্ছে, তারল্য বাড়াতে গিয়ে ব্যাংক ঋণের সুদের হার উচ্চ সুদ, যার কারণে বিনিয়োগকারীরা এখান থেকে ঋণ নিয়ে মুনাফা করতে না পারলে তারা কেন বিনিয়োগ করবে ঋণের উপরে? তো আমি আপনার কাছে আবারও ফিরে আসবো, শুধু আমি একটু ঘুরে আসি শেখ মোহাম্মদ ফাউজুল মুবিন সম্পাদকের কাছ থেকে। বাংলাদেশ কি গভীর কোনো অর্থনৈতিক খাদ্যে পড়ে যাচ্ছে কিনা? কেন বাংলাদেশের উপর
ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ হঠাৎ করে মুখ ফিরিয়ে বা বিমুখ হওয়ার কারণ কি? আমরা শুধু এটা আমাদের দর্শক শ্রোতাদের জন্য বলে রাখা যে ডক্টর ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছেন একটা বড় শক্তি ওনার, যে বিশ্বব্যাপী ওনার খুব সুনাম। উনি আবার নোবেল পেয়েছেন, যদিও অর্থনীতিবিদ, কিন্তু নোবেল পেয়েছেন বিশ্ব শান্তিতে। বাংলাদেশের উপর হঠাৎ করে ওয়ার্ল্ড ব্যাংক খেপে যাওয়ার কারণ কি? খেপে যাওয়ার অর্থাৎ বিমুখ হওয়ার কারণ কি? শেখ মোহাম্মদ ফজল মবিন, সম্পাদক। ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর ভাই। আপনি জানেন যে যে কোনো একটা ইকোনমিক ফ্যাসিলিটি ইনিশিয়েট করার আগে প্রত্যেকটা ফিনান্সিয়াল ইনস্টিটিউটের কিছু ইন্ডিকেটর আছে, যেটার উপর বেস করে কিন্তু তারা লোন দিয়ে থাকে বা ফান্ডিং করে থাকে বা তাদের যে অর্থ সহায়তা সেগুলো দিয়ে থাকে। বাংলাদেশে মানে ভবিষ্যতে তারা যে কোনো প্রকার নতুন করে ফান্ড ইনফিউশনের জন্য তারা যেই থ্রেটগুলো দেখতেছে, তার নাম্বার 1 থ্রেট হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার। নাম্বার 2 যেটাকে তারা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করতেছে, সেটা হচ্ছে 5ই আগস্টের পরে আপনার ইনস্টিটিউশন গুলার ক্যাপাসিটি কিন্তু সিগনিফিকেন্ট লেভেলে ভেঙে গিয়েছে। সো আপনি একটা রাষ্ট্রকে যে সকল ইনস্টিটিউশন বা এজেন্সি বা সংস্থা দিয়ে আপনি চালান, সেগুলোর যে ক্যাপাসিটি আছে সেটা কিন্তু নাই। সো আপনি যে টাকাটা ইনফিউজ করবেন সেটার যে প্রপার ইউটিলাইজেশন সেটা হওয়ার সুযোগই নাই। তো এটা একটা বড় কারণ। অন দি আদার হ্যান্ড, আপনি টাকাটা যে ইউটিলাইজ করবে, বাংলাদেশের যে ভিশন স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল ইভেন ইন দি ইকোনমিক সেক্টর, সেই জায়গার কিন্তু প্রত্যেকটা প্ল্যানে মানে প্রত্যেকটা অ্যাকশন লেয়ারের প্রত্যেকটা কাজ আপনার বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে যে অর্থনৈতিক গ্রোথ তারা চিন্তা করতেছিল সেই জায়গা কিন্তু তারা আর দেখছে না। সো আরো দুইটা আমি যে করে একটা হচ্ছে ধরেন আনএমপ্লয়মেন্ট সিগনিফিকেন্ট লেভেলে বাড়তেছে, আপনার ইনফ্লেমেশন বাড়তেছে, আপনার ডলার ক্রাইসিস একটা বড় চ্যালেঞ্জ আমাদের এখানে, যেটাকে আমরা ওভারকাম করতে পারতেছি না। আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করতেছি, ফুড ইনফ্লেমেশন বাড়তেছে। সো অ্যাজ এ হোল আপনি যখনই তারা এই টাকাটাকে দিবে বা যখন গ্রহণ করবে, তখন কিন্তু মানে বাংলাদেশে কিন্তু অর্থনৈতিকভাবে তাদের কোনো প্ল্যান নাই যেটা তারা ওয়ার্ল্ড ব্যাংকে দিতে পেরেছে, ঠিক আছে? যার ফলে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে তাদের আসলে মানে এই জন্যই ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের সরকারের প্রতি এখন বিমুখ। আচ্ছা, বাংলাদেশ সরকারের প্রতি আমি একটু যুক্ত করব। দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন বা যে কোনো দেশই কোন চুক্তি যখন করে, তারা একটা রাজনৈতিক সরকারের কাছেই সাথে চুক্তি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ সেই এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কতদিন থাকবে? কোন ধরনের চুক্তি এই শর্ট টার্ম যারা সরকারে থাকে তাদের সাথে কোনো ধরনের চুক্তি বা কোনো কিছু করতেই কিন্তু কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ তারা কতদিন থাকবে। তারপরে রাজনৈতিক স্থিতিশীলতা অনেক বড় একটি বিষয়, কিন্তু রাজনৈতিক সরকারের সাথে চুক্তি বলেন যা কিছু, এটা সংস্থা, যে কোনো সরকার, যে কোনো সংস্থা করে থাকে। তো সেই জায়গায় তারা কতটা আস্থা দিতে, মানে কোনো এরকমের অন্তর্বর্তীকালীন সরকার, ক্ষণস্থায়ী সরকার কারো আস্থাতেই আসে না বা সেই জোরটা পায় না। এবং অর্থনীতির যে ইন্ডিকেটর গুলো আছে এখন, সবগুলো ইন্ডিকেটরই খারাপ। আপনি দেখেন মূল্যস্ফীতি এখন সর্বোচ্চ 11.83, এবং 6 মাসে বিনিয়োগ কমেছে 73%, তো 71%। তো সেটি দিয়ে বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। তো অর্থনীতির এত খারাপ ইন্ডিকেটরের মধ্যে আপনারা দুজন জানেন যে বিনিয়োগ নামক একটা সম্মেলন বাংলাদেশে ঘটলো, সেখানে শ্রীলঙ্কার বিনিয়োগকারীদের যারা এসেছিলেন তাদেরকে নাকি অপহরণ করা হয়েছে। দুজনের কাছে ওপেন প্রশ্ন। হ্যাঁ, শ্রীলঙ্কান বিনিয়োগকারীকে অপহরণ করেছে। তো আপনি দেখবেন যে বাংলাদেশে যে বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম, তিনি একটি কথা বলেছেন যে বিদেশি বিনিয়োগ আসবে দেশীয় বিনিয়োগকারীদের অবস্থার উপরে। দেশীয় বিনিয়োগকারীদের অবস্থায় খারাপ, তারা বিনিয়োগের জন্য ঋণ পাচ্ছেন না, উচ্চ সুদের হার। এই উচ্চ সুদে ঋণ নিয়ে বিনিয়োগ কিভাবে হবে? এবং বর্তমান যে গভর্নর, তিনি এসে প্রথমেই ডিক্লেয়ার করলেন কি ব্যাংকগুলোর অবস্থা খারাপ, আগের সরকার ঋণ দিয়ে ব্যাংকের অবস্থা খারাপ করে ফেলেছে, 10টি ব্যাংক একদমই বন্ধ হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে। এতে গ্রাহকরা ভয় পেয়ে সবাই খুব তড়িঘড়ি করে ব্যাংক থেকে টাকা তুলতে শুরু করলো, যার ফলে ব্যাংকে একটা চাপ তৈরি হলো, প্যানিক হলো। তো যেই
মানে ব্যাংকের অবস্থা যতটা খারাপ তার চেয়ে বেশি খারাপ হতে শুরু করলো। তো একজন গভর্নর হিসেবে বা একজন বিচক্ষণ মানুষ হিসেবে এই কথাটি তিনি বলতে পারেন না যে ব্যাংকের অবস্থা খারাপ, এরপরে গ্রাহকরা তাদের টাকা অর্থ পাবে না, 10টি ব্যাংক বন্ধ হয়ে যাবে। তো উনি যখন গভর্নর যখন এই কথা বলেন তখন জনগণ কিভাবে আস্থা পাবে? তো ব্যাংক ব্যবস্থা এটি করতে গিয়ে উনি কি করলেন, মানে ব্যাংকের যে পলিসি যে আহ, ঋণ ঋণের সুদের হার বাড়িয়ে দিলেন। তো এখন বিনিয়োগের জন্য বিনিয়োগকারীরা অর্থ পাচ্ছে না, অর্থ না পাওয়ার ফলে বিনিয়োগ করতে পারছে না, বিনিয়োগ না হলে এটি একটি চেইনের মতো, কর্মসংস্থান হচ্ছে না। তো বাংলাদেশে বিনিয়োগকারীদের অবস্থা এমনি খারাপ, তার উপর আবার এই যে মব বাহিনী গিয়ে আজকে এই গার্মেন্টস প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছে, কালকে সেই গার্মেন্টস গিয়ে ভেঙে দিচ্ছে, তারপরে নারী শ্রমিকদেরকে যে থ্রেট দিয়ে আসতেছে, নারী শ্রমিকদের কর্মহীন হয়েছে, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, যার ফলে বাংলাদেশে বিনিয়োগকারীদের অবস্থাই খারাপ। তারপরে আবার বিদেশি বিনিয়োগকারীরা যারা এসেছেন তাদেরও নিরাপত্তা দিতে পারেনি। এইরকম একটি পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ কিভাবে আসবে? এবং এই বিনিয়োগ গত 6 বছরের মধ্যে আমরা সর্বনিম্ন। তো একটা রুট জায়গাটা ভুলে যাচ্ছি। সেটা হচ্ছে যে বিনিয়োগ করার আগে বিনিয়োগ সম্মেলন করার আগে তো তার পরিবেশ তৈরি করতে হবে। আপনি সেই একটা কথাতেই বলছিলাম। সম্মেলন করলেন, আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই করলেন না, কোনো কাজই করলেন না, আপনার যে চ্যালেঞ্জ গুলো আছে সেটাকে অ্যাড্রেস করলেন না। আপনার একটা ইনভেস্টর বা একটা বিনিয়োগকারী যখন বাংলাদেশে আসবে, সেই যে সকল ইন্ডিকেটর বা যে সকল প্যারামিটারের উপর বেস করে আপনার উপর টাকা ঢালবে, আপনি যদি তাকে সেই জিনিসগুলো ইনশিওর করতে না পারেন, আপনি দেখেন গ্যাসের সাপ্লাই নাই, আপনি ইলেকট্রিসিটি সাপ্লাই নাই, উৎপাদন হবে কোত্থেকে? তারা কিসের উপর বিনিয়োগ করবে? আপনার একটি ছেলে যে ধরেন ফ্রিল্যান্সার করে একটা মানে এই ধরনের ডিজিটাল ওয়ার্ল্ডে কোন একটা কোম্পানি করবে বা সার্ভিস রিলেটেড কোন একটা কোম্পানি করবে, আপনার তো এখন লাক্সারি সেবাগুলো নেওয়া বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, সো হসপিটাল সেক্টরে তো সিগনিফিক্যান্ট ধস নেমেছে। অন দি আদার হ্যান্ড আপনার যে উৎপাদন তো মানুষের যেখানে আগে যখন ধরেন সরকারিভাবে বিদ্যুৎ নাই, তারা অল্টারনেটিভ ওয়েতে কিন্তু এনশিওর করতো সরকার। তাদের একটা যাওয়ার জায়গা ছিল যে তারা গিয়ে তাদের প্রবলেম গুলাকে প্রকাশ করতে পারতো, সাহায্য দিতে পারতো ব্যবসায়ীরা। এখন ব্যবসায়ীরা কার কাছে যাবে? আর জিনিসটা আগে বলছি যে ধরেন শেখ হাসিনা এবং ইউনূসের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? বেসিক পার্থক্য হচ্ছে ওনারশিপ ফর এ কান্ট্রি। শেখ হাসিনার যে দেশের প্রতি ভালোবাসা, দেশকে সে তার নিজের যেভাবে সে ওন করে, একজন মা যেভাবে ওন করে, ডক্টর ইউনূসের কিন্তু সেই ফিলিংস নাই। সে কিন্তু দেশকে একটা কর্পোরেট একটা সংগঠন হিসেবে চিন্তা করে, সে তার গ্রামীণ এনজিও হিসেবে চিন্তা করে। গ্রামীণ এনজিও তো অনেক কিছু হইতে পারে। এখানে একটা রাষ্ট্রে মানে ধরেন গ্রামীণের জন্য একটা এনজিও, একটা ছেলে চাকরি করে, তার চাকরি চলে গেল, ইউনিসের কিন্তু মাথা ব্যথা নাই। কিন্তু একটা রাষ্ট্রে যখন একটা মানুষের চাকরি চলে যায়, রাষ্ট্রপ্রধানের কিন্তু ওই পেইনটা থাকে। আপনি দেখেন বাংলাদেশের কোন ক্রাইসিসে, আপনি ইকোনমিক ক্রাইসিস বলেন, টেরোরিজম ক্রাইসিস বলেন, এনি ক্রাইসিসে কিন্তু আমরা শেখ হাসিনাকে পাইছি। ইভেন আপনাদের মনে আছে কিনা সিনহা হত্যার সময়ও মানে মাননীয় প্রধানমন্ত্রীর এঙ্গেজমেন্ট, বাংলাদেশ আর্মির সেনা কর্মকর্তাগুলো যে মানে এখন এনটি আওয়ামী লীগ যে সেন্টিমেন্ট দেখাচ্ছে। হাউএভার ইভেন এই এন্টার ইকোনমিক যে ফল হয়েছে, ইকোনমিক ফলের পিছনে এই যে তারা যে সুব্যবস্থা গ্রহণ করছে না এবং প্রায়োরিটিকে অ্যাড্রেস করছে না, নির্বাচনে তারা কথাই বলছে না, সো তারা তো আরো ইকোনমিক ফলের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। এবং প্রভার্টি রেট এখন যা আছে, মানে আই ডাউট যে তারা যে প্রেডিক্ট করতেছে প্রভার্টি রেটের যে ডাউনফলটা তারা প্রেডিক্ট করতেছে এর থেকে না বেশি হয়ে যায়। আমি আবারও শামীম দোলা আপনার কাছে ফিরে যেতে চাই যে বাংলাদেশে আপনি আসলে কনফার্ম করলেন, যেটা আমিও জানি, আমিও ওয়াশিংটন ডিসিতে, আজকে আপনার সাথে এই বিষয়ে আমারও কথা বলার কথা ছিল। সেখান থেকে যে বিষয়টা আমরা দুজনই জানি যে বাংলাদেশ আসলে এই মুহূর্ত পর্যন্ত ঋণ পাচ্ছে না, এবং শেখ মোহাম্মদ ফাউজুল মবিন উনি তুলে ধরলেন অবস্থাটা আসলে কি। আপনিও বললেন রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া তারা টাকা ছাড় দিতে রাজি নয়, কিন্তু এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদের যে প্রপাগান্ডা মেশিন বলবো, অথবা তারা যে প্রচার করছেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে, চোখে চোখ রেখে কথা বলার সক্ষমতা, সমস্ত কিছুই প্রপাগান্ডা বলেই এখন প্রতীয়মান হচ্ছে। আমাদের বাংলাদেশের তাতে ভবিষ্যৎটা কি হবে? আমি জানি আমরা যারা সাংবাদিকতা করি, আমরা সত্যকে সাদাকে সাদা, কালোকে কালো বলার অভিজ্ঞতা বা আমাদের এটা থাকলেও
কিছু কিছু বিষয় আছে যেসবগুলো আমরা ডিপ্লোমেটদের মতন সরাসরি বলি না, যাতে জনগণের মধ্যে একটা হতাশা তৈরি না হয়। কিন্তু যেহেতু বাংলাদেশ একদম অর্থনৈতিক একটি দুর্ঘটনা, বা আমি কিভাবে বলবো যে একটি অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, সেখানে আসলে আগামী দিনগুলোতে এই সরকার যদি এভাবেই পরিচালিত হয়, নির্বাচনবিহীন সরকার, তাহলে আসলে অর্থনৈতিকভাবে বাংলাদেশের মানুষের যে ভোগান্তি, সেটা শামীমা গোলা একটু যদি বলতেন খুলে। বাংলাদেশের মানুষের ভোগান্তির আসলে মানে কোন পর্যায়ে যাবে বা এটা শেষ নাই এটাই বলা যায়। কিভাবে মানুষের বিনিয়োগ হচ্ছে না, মানে কর্মসংস্থান কমে যাচ্ছে, মানুষ ইতোমধ্যেই 30 লাখ লোক অতি দরিদ্র হয়ে যাবে, যাদেরকে বিশ্বব্যাংক ধরে যে 2 টাকা বা $2.5 বা $2 বা $2.5 নিচে যাদের রোজগার তাদেরকে। এটা বিশ্বব্যাংকের রিপোর্টের কথা জি, বলছিলাম। হ্যাঁ, সেই জায়গা থেকে চলে যাবে এবং জাতীয় দারিদ্র্যের হারও বাড়বে। এবং এটা তো খুবই সহজভাবেই বোঝা যায় যে বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। তারপরে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এখন যে আওয়ামী লীগ সরকারের আমলে যেখানে 1 ডিজিটের মধ্যে ছিল, যত খারাপ পরিস্থিতি হোক, কোভিডের মতো এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যেও মুদ্রাস্ফীতি 1 ডিজিটের মধ্যে ছিল, 6-7-এর মধ্যে ছিল, সেটি এখন 11.something। তো মানুষের আয় কমছে, মানুষের ব্যয় বেড়ে যাচ্ছে, জীবনযাপনের ব্যয় বেড়ে যাচ্ছে। এবং যখন ব্যবসায়ী প্রতিনিধি ছিল, প্রতিটি রাজনৈতিক একটি সরকারের কিন্তু প্রত্যেকের প্রতিনিধি ছিল, প্রতিটি সেক্টরের প্রতিনিধি ছিল, সাংবাদিকদের প্রতিনিধি দল ছিল, ব্যবসায়ীদের প্রতিনিধি দল ছিল। তারা তাদের সমস্যাগুলোর কথা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, সংশ্লিষ্টদের কাছে তুলে ধরেছেন, কি সহায়তা দরকার দীর্ঘমেয়াদে, স্বল্প মেয়াদে, সেই সহায়তাগুলো কিন্তু দিয়েছেন প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে। এখন বলা হচ্ছে যে বিদ্যুৎ বেশি দামে ক্রয় করা হয়েছে, কিন্তু সেই সময়ে আসলে ব্যবসায়ীদের বিদ্যুৎ, গ্যাস এগুলো এনশিওর করা দরকার ছিল। আপনি নিশ্চয়ই জানেন যে 100টি ইকোনমিক জোন তৈরি করা হয়েছিল, যেখানে শিল্প কারখানার জন্য একেবারে ডেডিকেটেড ভাবে সবকিছু থাকবে, বিদ্যুৎ, গ্যাস এবং উৎপাদন ব্যবস্থায় কিন্তু একেবারে নিরবচ্ছিন্ন ভালো বিদ্যুৎ, কোয়ালিটি বিদ্যুৎ এবং গ্যাসের দরকার পড়ে। একটি জিনিস যখন উৎপাদন হচ্ছে, তো এটা যখন চট করে চলে যাবে তখন ওই প্রোডাকশনটা কিন্তু খারাপ হবে, তখন ওইটা সেই খারাপ প্রোডাকশনটা কিন্তু রপ্তানি করা যায় না, যার ফলে কোয়ালিটি বিদ্যুৎ, গ্যাস এগুলো নিরবচ্ছিন্নভাবে দেবার দরকার ছিল লোকাল বিনিয়োগকারীদের। এবং একই সাথে সারা পৃথিবীতে ঘুরে যে এই যে ইনভেস্টমেন্ট সামিট, তারপরে রোড শো এগুলো হতো, সারা পৃথিবী কাছে ব্র্যান্ডিং করা হয়েছে বাংলাদেশকে, যে এখানে আসেন, আমরা আপনাদেরকে এই সুযোগগুলো দিচ্ছি, এখানে দিলে আপনার রিটার্ন আছে। বিনিয়োগকারী কিন্তু বিনিয়োগ করবে তার রিটার্ন আছে কিনা সেটি দেখে, তাকে সেই ফ্যাসিলিটি গুলো দিতে হবে, সেই আস্থাটা দিতে হবে। একদিকে এই ক্ষণস্থায়ী সরকারকে কোনো বিনিয়োগকারী আস্থায় নেবে না, কারণ তারা ভাববে যে এই সরকারের কথায় আমি যাব, তারপরে সরকার পরিবর্তনের পরে আমি কোথায় যাব। তো এটি কিন্তু এক ধরনের অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে আছে, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে। তারপরে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা একেবারে খারাপ, বিদেশি বিনিয়োগকারী পর্যন্ত রেহাই পাচ্ছে না, তাকে সেই সুরক্ষা দেয়া হচ্ছে না। তারপরে হচ্ছে তাকে, সে একজন বিনিয়োগকারী আসবে, তার রিটার্ন আছে এই নিশ্চয়তা পেলেই। এখন সেই নিশ্চয়তা তো নাই, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপর লোকাল বিনিয়োগকারী যারা আছে তারাই তাদের বিনিয়োগ তুলে নিচ্ছে, তারাই তাদের শিল্প কারখানা বন্ধ করে দিচ্ছে, এবং কারো কারো শিল্প কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক শিল্প কারখানা পুড়িয়ে দিয়েছে। তো এগুলো দেখবার পরে কোন বিনিয়োগকারী আসবে? এবং বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। একটির সাথে আরেকটি কিন্তু একেবারে জড়িত। কর্মসংস্থান হবে না, প্রতি বছর 24 লাখের মতো কর্মবাজারে যুক্ত হচ্ছে মানুষ, সেই কর্মসংস্থান হবে না। অন্যদিকে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। আর যদি আয় না থাকে, বেকারত্ব বেড়ে যায়, তাহলে সামাজিক যে অস্থিরতা, ক্রাইম আরো বাড়বে। মানুষকে তো তার পেটের দায়ে তখন সে হাতে অস্ত্র নিবে। আপনি দেখবেন যে আপনারা জানেন যে মানুষ তখন চুরি, ছিনতাই এগুলো করবে, এবং সেই সামাজিক অপরাধ কিন্তু বেড়ে গেছে গত 10 বছর অন্তত। বলতে পারবো যে একেবারেই একেবারে নিম্ন লেভেলের ছোটখাটো 2-1টা ছাড়া এভাবে রাস্তাঘাটে অস্ত্র নিয়ে ছিনতাই, ডাকাতি এইগুলো কিন্তু ছিল না, বাংলাদেশের মানুষ দেখেনি। ঢাকা শহরে
ঢাকা শহরে আপনি কনফার্ম করতে পারবেন, ঢাকা শহরে আপনারা মেয়েরা গভীর রাতেও রেস্টুরেন্টে রিক্সা দিয়ে ঘুরে আপনারা আপনার কাছে ফিরে আসবো। আমি চলে যেতে চাই শেখ মোহাম্মদ ফাউজুল মবিন সম্পাদকের কাছে। মিরাকল ছিল 2021 সনে। আপনারা আমরা সকলেই জানি কোভিড এর আক্রমণের সময় সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশ গিয়েছে উল্টা পথে, এবং বাংলাদেশের প্রবৃদ্ধি তখন সবচেয়ে বেশি পৃথিবীর। এই যে মিরাকল থেকে এখন চলে আসছে উল্টো পথে, যে পৃথিবী প্রবৃত্তির পথে যাচ্ছে, অগ্রগতির পথে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ যাচ্ছে উল্টো পথে। এখন শামীমা দোলা ইতিমধ্যে তৃতীয় চতুর্থবারের মতন উচ্চারণ করলেন, যেটা আপনিও বলেছেন, যে বাংলাদেশের প্রবৃত্তির হার চলে আসবে 3% দিকে, 30 লাখ লোক অতি দরিদ্র হবে। বিষয়টা কি শেখ মোহাম্মদ ফাউজুল মবিন? ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর। আমি আপনার প্রশ্নটি উত্তর দেওয়ার আগে শামীমা দৌলা আপুর কাছ থেকে একটি জিনিস আনতে চাই। উনি অনেক চ্যালেঞ্জেস এর কথা বললেন, একটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে ক্লাইমেট ভালনারেবিলিটি। আমাদের কিন্তু অনেক ক্লাইমেট চ্যালেঞ্জেস আছে। সো আমরা কিন্তু আপনি ইকোনমিক্যাল হিস্ট্রি স্টাডি করলে দেখতে পারবেন যে যখনই কোনো রাষ্ট্রে ইকোনমিক ফল ডাউন হয়, সেই ক্ষেত্রে কিন্তু যে ক্লাইমেট যে চ্যালেঞ্জেস গুলো থাকে সেই ভালনারেবিলিটি গুলো বেড়ে যায়। সো বাংলাদেশে কিন্তু আমাদের ধরেন সি লেভেল রাইজ আমাদের একটা বড় চ্যালেঞ্জ আছে, ঠিক আছে। আমাদের পলিউশন আমাদের একটা বড় চ্যালেঞ্জ, ঠিক আছে। আমাদের নদী ভাঙন আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এই তারপর এগ্রিকালচারাল যে ল্যান্ড গুলো আছে এগুলোর মিস ইউজ বা এগুলো ধরেন মানে না ইউজ করে পড়ে থাকা, এগুলো কিন্তু আমাদের অনেক বড় চ্যালেঞ্জ, যেটা আমাদেরকে ফেস করতে হবে। অন দি আদার হ্যান্ড, আপনি কোভিড এর প্রশ্ন তুলে আমাকে একদম মানে নস্টালজিক করে দিয়েছেন, যে মানে আমরা বলতাম যে শেখ হাসিনাস মিরাকল ইকোনমি। আসলে কেন বিশ্বাস করেন সত্যি মিরাকল? প্রথম কারণ হচ্ছে কনফিডেন্স অফ শেখ হাসিনা। কনফিডেন্স অফ শেখ হাসিনা এমন ছিল যে যেই জায়গায় প্রবলেম ছিল সে কিন্তু, আপনি দেখেন বাংলাদেশে সবার আগে আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় পরিমাণ ভ্যাকসিন আনতে পেরেছি। তার মানে আমরা ভ্যাকসিন মানে একদম রুট, শেখ হাসিনা কিন্তু জানতো আমি যদি ট্রিটমেন্ট এনশিওর করতে, আমি যদি আমার সেফটি এনশিওর করতে না পারি, হেলথ সেফটি, তাহলে কিন্তু আমি আমার দেশকে আগাইতে পারবো, দেশ ইকোনমিক ফল ডাউন করবে এবং রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। সো সে প্রথম যে জিনিসটা পর কনসেন্ট্রেশন দেয় সেটা ভ্যাকসিন। তারপরে কি করে আপনি দেখেন কোভিড এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে ইনক্লুসিভ সরকার চালানো, ও মাই গড, প্রতিটা দিন বিভিন্ন লেয়ারে জুমে মিটিং। আমরা লাইভে কিন্তু ফেসবুক ইউটিউব লাইভে দেখেছি কতটি মিটিং করতে উনি, প্রান্তিক লেভেলে প্রত্যেকটি উপজেলা মিটিং, ধরেন জেলা পরিষদের সাথে একটা মিটিং করতেছে, একনেক মিটিং গুলো সে অনলাইনে করতেছে। ইভেন ওই সময় মানে যে সকল পর্যায়ে তাদের ইন্টারন্যাশনাল বা মানে কোঅর্ডিনেশন কমিউনিকেশন প্রয়োজন ছিল, শেখ হাসিনা কিন্তু নিজে থেকে সেটা করেছে, ঠিক আছে। এই যে পুরা একটা রাষ্ট্রের সকল অঙ্গকে একটি ক্রাইসিস মোমেন্ট ফেস করার জন্য যে ইনিশিয়েট করা, এবং তাদের শক্তির জায়গাগুলোকে যে জনগণের স্বার্থে ব্যবহার করা, এবং জনগণকে প্রপার গাইডলাইন দেওয়া যে আপনাদের কি করা উচিত। দেখেন আমাদের দোলাপু স্পষ্টভাবে আপনি মনে করতে পারবেন যে কোভিড এর সময় কিন্তু বাংলাদেশের প্রথম মেয়েরা ডিজিটাল ওয়ার্ল্ডে নিজেদেরকে ফ্লারিশ করে। বিফোর 2019 আমরা কিন্তু বাংলাদেশে এই যে ফেসবুক লাইভ করে যে কাপড় বিক্রি করে বা কসমেটিক বিক্রি করে, এটা তো হাতে গোনা মানুষ ছিল। আমি বাংলাদেশের যে 49% ফিমেল ভোটার আছে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করেন যে 2009 সালের মার্চ মাসের পর থেকে বাংলাদেশ সরকারের অনবদ্য গাইডলাইন, ফ্যাসিলিটি, এই সকল কিছুর কারণেই কিন্তু আমরা গেট ব্যাক করতে পেরেছি, এবং আমরা ইকোনমিক ক্রাইসিসটা আমরা ভোগ করিনি। আমি বলতে চাই, এখানে যুক্ত করতে চাই যে এই যে বাংলাদেশকে বা শেখ হাসিনার নেতৃত্বে যেটি হয়েছিল, প্রতিটি সংকটকে তিনি সম্ভাবনায় পরিণত করেছিলেন। এই যে কোভিডের সময় মানুষ কর্মহীন হয়েছে, আমি একটি টেলিভিশনে তখন একটি বিজনেস শো করতাম, সেখানে আমি একটি করেছিলাম যে বাংলাদেশে তখন নারী উদ্যোক্তা, যেই নারীটি, আমি অনেক মানুষকে দেখেছি যে তারা ঘরে বসে মানে শিক্ষিত অথবা কম শিক্ষিত
কাজ করেন না, কিন্তু কোভিড এর সময় তিনি সংসারের হাল ধরেছেন। তিনি রান্না বান্না করতে পারেন, তার স্বামী কর্মহীন হয়ে গেছে, তিনি সেই রান্না বান্না থেকে সেটাকে একটা এই খাবারের ব্যবসায় পরিণত করেছেন। মানে নারীরা যে এই সংকটকালীন নারীরা যারা চাকরি চলে গেছে অথবা যারা কখনোই চাকরি করতেন না, তারা অনেক বড় উদ্যোক্তা হয়েছেন, এবং তার স্বামী তখন তার প্রতি সেই কনফিডেন্স পেয়ে তাকে উল্টো সহযোগিতা করতে শুরু করেছেন, যেটি আগে তার স্ত্রীকে হয়তো তিনি অ্যালাউ করতেন না কাজ করতে। তো এই যে নারীরা এইভাবে স্বাবলম্বী হয়েছেন, তাদের কাছে একটি বড় উদাহরণ ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে দেখে তারা সাহস পেয়েছেন, এবং এই মানে যেই সংকটটি তৈরি হয়েছিল সেই সংকটকে কিভাবে সম্ভাবনায় রূপান্তর করা যায় সেটি শেখ হাসিনা দেখিয়েছেন। কারণ এই যে নারীরা উদ্যোক্তা, যে বলবেন নারীরা নিজের সাহসী উদ্যোক্তা হয়েছে, হ্যাঁ হয়েছে, কিন্তু তাদের যে পলিসি সহায়তা দেওয়া নারীদেরকে, যে নারীরা উদ্যোক্তা হবার পরে বা যে কোনো পলিসি সহায়তা দিয়ে কিন্তু সরকার তাদেরকে সেই জায়গাটিতে উম, আহ, উম, কি বলবো সফল হতে সহায়তা করেছেন। এবং বললাম যে যে কোনো সংকটে কিন্তু তখন কিন্তু একটি নিয়মতান্ত্রিক বিষয় ছিল, এবং যে যে কোনো প্রতিনিধি দল দেখা করে তাদের সংকটটি, তাদের সমস্যার কথা তুলে ধরেছেন, তৎক্ষণাৎ স্বল্প মেয়াদে অথবা মধ্যমেয়াদে সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করে প্রপার সমাধান দিয়েছেন, যার ফলেই হচ্ছে অর্থনীতি কিন্তু এগিয়ে গেছে। এই যে 2026 সালে কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় যুক্ত হয়ে যাবে চূড়ান্ত ভাবে। আর তখন কিন্তু বাংলাদেশের এই উন্নয়নশীল দেশের তালিকায় যুক্ত হলে কি হবে, বাংলাদেশ বড় বড় প্রকল্পে বড় বড় আকারে ঋণ পাবার সম্ভাবনা যেমন বৃদ্ধি পাবে, আবার নতুন চ্যালেঞ্জও তৈরি হবে। বাংলাদেশ যে এখন অল্প সুদে যে ঋণগুলা বা যে সহায়তাগুলো পায় সেগুলো পাবে না। তারপরে হচ্ছে রপ্তানিতে নানা রকমের সহযোগিতা পেয়ে থাকে, শুল্ক সুবিধা, এই সকল কিছুই কিন্তু বাংলাদেশ হারাবে। তখন কিন্তু এটি একটি বড় চ্যালেঞ্জ তৈরি হবে। সেই চ্যালেঞ্জ তৈরি হবার জন্য বাংলাদেশের কি করণীয় এবং দ্রুত গতিতে কিন্তু একটি রোড ম্যাপের মাধ্যমে এগোচ্ছিল বাংলাদেশ। মাঝখানে যে এই ছন্দপতন গুলো হবার পরে আমরা উল্টো দিকে হাঁটতে শুরু করলাম, ফলে 26-এ গিয়ে আমরা একটি অনেক বড় সংকটের মধ্যে মধ্যে পড়তে যাচ্ছি। যখন আমাদের চূড়ান্ত গ্রাজুয়েশন হয়ে যাবে তখন কিন্তু আমরা যে এই যে সহানুভূতির যে সহযোগিতাগুলো পাই, যে শুল্ক, ঋণের যে শুল্ক, এবং আমরা এখন যেমন ওষুধের ক্ষেত্রে আমরা ওষুধ তৈরি করছি, আমাদেরকে আমরা যে মানে যে কপিরাইট গুলো কিন্তু এত বেশি করে আমাদেরকে প্রয়োগ করা অ্যাপ্লিকেবল হচ্ছে। না, কিন্তু সেটি যখন আমরা যখন উন্নয়নশীল দেশে চলে যাব তখন কিন্তু এগুলো অনেক বেশি ভাবে অ্যাপ্লিকেবল হবে, অনেক কিছু আমরা অনেক কিছু হারাবো। আপনি এই কথাগুলো তুলে ধরার মৌলিক কারণটা হলো যে বাংলাদেশে যেহেতু স্থিতিশীল সরকার বা রাজনৈতিক সরকার অথবা নির্বাচিত সরকারের উপস্থিতি নেই, সেটাই কি মেনশন করছেন কিনা শামীমা? জি জি, আমি সেটাই বলছিলাম যে শেখ হাসিনা সরকারের নেতৃত্বে তখন এই যে 26 সালের চ্যালেঞ্জ এবং সেই সম্ভাবনাগুলোকে প্ল্যান তৈরি করে এগোচ্ছিল, হ্যাঁ কি করণীয় সেভাবে এগিয়ে যাচ্ছিল। সেখান থেকে আমাদের এই ছন্দপতন হবার ফলে, যেটি আমাদের যে এই প্ল্যান অনুযায়ী কাজের জায়গাটিতে ছন্দপতন হলো, আমরা এখন উল্টো দিকে চলে যাচ্ছি। ফলে আমাদের সামনে যে চ্যালেঞ্জ গুলো আছে, এখন যে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ গুলোকে আরো বেশি বেশি মাত্রায় কঠিন থেকে কঠিনতর এবং জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। এই একে তো এই সরকার তারা অনেকেই, যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, এবং অর্থনীতিবিদের কিন্তু অভাব নাই, কিন্তু রাষ্ট্র পরিচালনা এবং অর্থনীতিবিদ হওয়া এবং রাষ্ট্র পরিচালনা ডিফারেন্ট বিষয়, সেটি এই সরকার প্রমাণ করে দিয়েছে যে আহ, ওই পুঁথিগত বিদ্যা আর চর্চা ডিফারেন্ট বিষয়। সেখানে দেখা যাচ্ছে যে অর্থনীতিটাকে এই 6-7 মাসে অনেক ডিস্ট্রয় করে দিয়েছে, যার ফলে বাংলাদেশের জন্য এখন পর্যন্ত বলা যায় যে আগামী দিনগুলো অনেক খারাপ, অনেক সংকটময়, সেটি দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে সব জায়গায় বাংলাদেশের জন্য। বাংলাদেশ বাণিজ্যে সমস্যায় পড়বে, রপ্তানি বাণিজ্যে সমস্যায় পড়বে। একে তো নতুন করে শুল্ক যুক্ত হচ্ছে, যোগ হচ্ছে, এবং একই সাথে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ অনেক সুবিধা পাবে না, কারণ এখন সক্ষম দেশ, তাহলে তাকে সেই স্বল্পোন্নত দেশ হিসাবে সেই সুবিধাগুলো পাবে না। তো এখন সেগুলো যদি হারায় বাংলাদেশের সেই সুবিধা, সেই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করবার অবস্থা বাংলাদেশ এখন যেই অর্থনীতির যে ইন্ডিকেটর গুলো যা কিছু যেভাবে চলছে দেশ, তাতে বাংলাদেশের জন্য খারাপই আছে, এটুকু বলা যায়।
পুঁথিগত বিদ্যা আর পরহস্তধন, নহে বিদ্যা নহে ধন বিদ্যা নবেদন হলে প্রয়োজন। হ্যাঁ, এই যে চোখে চোখ রেখে কথা বলবার কথাটি যে বলা হলো, চোখে চোখ রেখে কথা তো শেখ হাসিনা ভুলে গেছেন। পদ্মা সেতুর ব্যাপারে তিনি নাকচ করে দিয়েছেন, তোমাদের ঋণ নিব না, এবং সেটি করে দেখিয়ে দিয়েছেন। আর এই কথা এই যে এই কথাগুলো কিন্তু বর্তমান মিডিয়া এবং বা গত সরকারের মিডিয়ার সময়ও প্রচারিত হতো না, এবং এখন তো বা আমি সাংবাদিক, আর আপনি এখন সাংবাদিক, আমরা তো বলা জানি। হচ্ছে হাত কচলানো তো বিগত আওয়ামী লীগ সরকার করেনি, তার তো না, মুখের উপর না করে দিয়েছে। বরং এখনই হাত কচলে মানে আরো কিছু করেও কিন্তু এই এই 2 কিস্তি যেটি হচ্ছে, আমরা এই ঋণ আগেই কিন্তু এই শেখ চুক্তি মোহাম্মদ আগেই ফাউজুল চুক্তি নবীর, আপনি অনুযায়ী কিন্তু ঋণটি কিন্তু মিউটেড, পেল আপনি না, লিঙ্ক করতে পারছেন না। চুক্তির ঋণটি আদায় করতে পারলো না। চতুর্থ এবং পঞ্চম কিস্তির ঋণটি তারা আশাবাদী যে সামনে আলোচনা চলবে এবং এই যে চালিয়ে যাবে। আনন্দবাজার পত্রিকা ইউনুসের কাজে অসন্তুষ্ট বিশ্বব্যাংক, অথচ আজকে ওনার অফিস প্রচার করছে যেখানে একটি শোক আয়োজন ইয়েতে ভ্যাটিকানে, সেখানে উনি ওনার প্রাক্তন বন্ধুদের সাথে দাঁত কেলায় হাসি দিয়ে ছবি পাঠাচ্ছেন, সেসবগুলো দেখাচ্ছে। এদিকে বিশ্বব্যাংক ওনাকে না করে দিচ্ছেন, টাকা দেওয়া হবে না, আবার উনি অন্যদিকে হাসি। আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আমি এখন উনি জাপান থেকে শিক্ষা গ্রহণ করেছেন, শেখ মোহাম্মদ ফাউজুল নবীন। আমি জানি যে এই উন্নত শিক্ষার পেছনে যে বিষয়গুলো আপনি শিখে এসেছেন, সেসবগুলো একটা বিশেষ বিষয় অর্থনীতি। আপনি যদি আনমিউট হলে, এই যে বাংলাদেশকে ঋণ বর্তমান সরকারকে না দেয়া, সেখান থেকে পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি সম্বন্ধে শামীমা দোলা যে বিশ্লেষণটা করলেন, যে 26 সনে আমরা শুধু নয়, আমাদের যদি এই উন্নয়নশীল দেশ থেকে উন্নতিশীল দেশে আমরা ইয়ে করি, তারপরে যে এফেক্ট গুলো হবে, যে কথাগুলো উনি বিশ্লেষণ করে বললেন, সেটার ভিতরে আমাদের আসলে মুক্তির রাজনৈতিক পথ কি? আমি এখন আসলে আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি যে এইটা থেকে আসলে আমাদের উত্তরণের গত 15 বছর বা 20 বছর, বা যে বাংলাদেশের জন্মের 53 বছর বয়স, যে অর্জন, যেটার সবচেয়ে বড় অংশ গত শেখ হাসিনা সরকারের, তারপর এখন এটা দিন কি দিন তলিয়ে যাচ্ছে, একটি নতুন দ্বীপের মতন সমুদ্রে তলিয়ে যাচ্ছে। সেখান থেকে আসলে উত্তরণটা কি? জনগণকে কি বলতে চান বাংলাদেশের শ্রোতাদেরকে, যে কিভাবে উত্তরণ করতে পারে? ধন্যবাদ। ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর ভাই। বাংলাদেশ মানুষকে আসলে মানে জাজমেন্টের জায়গা থেকে তাদেরকে বুঝতে হবে যে আমরা যখন একটি দেশের জন্য চিন্তা করব, তখন হুমজিকালি বা হুট করে কোনো কিছু ভাবা যাবে না। একটি রাষ্ট্র একটি খুব ভারী জায়গা। এখানে কোনটা মিথ্যা, কোনটা সত্য, এই জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং বাস্তবিক জায়গা থেকে আপনাদের পরিবারের অর্থনৈতিক পরিকল্পনা করতে হবে। সে ডক্টর ইউনূস সরকার বলছে যে আমরা তো অমুক হাজার লোকের চাকরি দিব, তমুক হাজার লোকের চাকরি দিব। আবার আমরা এআই বেসড কোনো সফটওয়্যার যদি ইউজ করি, যারা পাবলিক সেন্টিমেন্ট, বিহেভিয়ার অ্যানালিসিস করে, ফিউচার প্রেডিকশন করে, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন বাংলাদেশের কারেন্ট যে ইকোনমিক্যাল প্যারামিটার আছে বা একটা রাষ্ট্রের যে সকল সূচক নিয়ে আপনি রাষ্ট্রের অবস্থানকে ডিফাইন করেন, সেই সূচকগুলো যদি জিজ্ঞেস করেন, তাহলে বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে বা কেমন আছে, খুব সুন্দর করে কিন্তু তারা বলে দিবে যে ধর এই সরকারের ভুলগুলা কি ছিল। এই সরকার ধরেন ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলাকে নতুন করে পরিবর্তন করতে চাচ্ছে, এনবিআর এর রিফরমেশন চাচ্ছে, অনেক কিছু। তো তারা কি বুঝতে পারতেছে না তারা যখন এই রিফরমেশনটা করবে, তখন রাষ্ট্রের যে ইকোনমিক ডাউনফল চলছে, ওই জায়গা তো এন্টার ব্যবস্থাপনায় একটা ডিসরাপশন আসবে। ঠিক আছে? সো তাদের এই ভুলগুলাকে আপনাকে ধরাই দিতে হবে যে ভাই, তুমি আওয়ামী লীগের লোকের পিছনে লাখ লাখ মামলা না কইরা দয়া করে আমার বিদ্যুৎ দাও। ভাই, তুমি ওই যে কমিশন 6টা গঠনটা একটু পরে করো, ঠিক আছে? আমাকে নির্বাচনটা দাও, যাতে রাজনৈতিক পরিস্থিতি স্টেবল হওয়ার পরে আমরা একটু অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারি। ভাই, তুমি এনসিপি বা ব্লা 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 এবং তোমার যে চোর উপদেষ্টাদেরকে তুমি যে রেখেছো, আসিফের বাবা, তার এপিএস, এই যে গং তোমার আশেপাশে আছে, এদেরকে বের করে বাংলাদেশ রাষ্ট্রে
1972-71 সাল থেকে আজকে পর্যন্ত এই দেশটা গঠন করতে যাদের কন্ট্রিবিউশন আছে, ইউনুস যে তুমি বুড়াদেরকে বলেছো এই বুড়া সমাজ শেষ, ইউথদের নিয়ে দেশ চলবে, নো, দে আর নট বুড়া, ইউ আর রং, ব্লাডি ইউনুস, ইউ আর রং। তুমি আমার বাবাকে যখন বুড়া বলো, ইউ আর রং, হি ইজ মোর ইয়াঙ্গার দেন মি নাও। আমাদের এই যে আমাদের অরিজিনাল ইয়ুথ কারা আসলে, যাদের মাইন্ডটা ইয়ুথ, এই যে পলক ভাই, বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিতে, এই আইসিটি মিনিস্ট্রিতে পলক ভাই প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে রাষ্ট্রীয়ভাবে কি কি ডেভেলপমেন্ট করেছে, দয়া করে আপনারা অনলাইন থেকে লিস্ট করে নিজেরা আয়নার সামনে নিজেকে জিজ্ঞেস করেন। এবং আপনারা পলক ভাইয়ের যে দুর্নীতির কথা শুনেছেন, আপনাদেরকে হাত জোর করে বলবো আপনারা ওই দুর্নীতির প্রমাণগুলা মিডিয়াতে নিয়ে আসেন। সো বাংলাদেশ মানুষকে, সরকারকে ডিক্টেট করতে হবে যে আপনাদেরকে জনগণের প্রবলেম সলভ করতে হবে, আপনার নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে না। ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর। আপনার কাছ থেকে আরো 30 সেকেন্ডের মধ্যে শুনতে চাই, বাংলাদেশের এই দুর্গতি থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণ মানুষকে কি আসলে নিজেরাই রাস্তায় নামে আসতে হবে? কারণ রাজনৈতিক শক্তিরা কোথায়? রাস্তায় নেমে আসা, এই যে 5ই আগস্টের আগে যে ছাত্রদেরকে যে মানে ডিফারেন্ট ভাবে মোটিভেট করে রাস্তায় নামায় নিয়ে আসছে, একটা মা তার 1 বছরের একটা বাচ্চাকে নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে, বা 2 বছরের একটা বাচ্চাকে নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে। ওই 2 বছরের বাচ্চা কি ভাই এই আন্দোলনের কনসিকুয়েন্স জানে? যে ওখানে যে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ, কেমনে পালাবে বলেন তো? তো ওই বাচ্চা যদি কোনো কিছু হয়, ওই দোষ কি সরকারের? ঠিক আছে, সো আমাদের অ্যাক্টকে আমাদের ডিসাইড করতে হবে, ভয়েস রেজ করতে হবে। ভয়েস রেজ করার জন্য ইউ ডোন্ট নিড টু গো টু রাস্তায় যা দরকার নাই। আপনি প্রতিটা সোশ্যাল মিডিয়াতে আপনি বলেন, তুমি আমাকে যেই কমিটমেন্ট দিয়ে 5ই আগস্ট ঘটাইছো, তুমি আমাকে যেই কমিটমেন্ট দিয়ে আমার ছাত্রদেরকে রাস্তায় নামাইছো, তুমি যেই মূলার ঝুলায় আমার ছাত্রদের জীবন নামাইছো, তুমি এনশিওর করো আমার অধিকারগুলাকে। এন্ড তুমি যদি আমার অধিকার এনশিওর করতে না পারো, তাহলে তোমার ভবিষ্যৎ এই জনগণ ঠিক করবে। এই ভয়েস রেজ করতে হবে, টু দি পয়েন্টে রেজ করতে হবে। আসিফ মাহমুদ কেন এখন আছে? আসিফের মধ্যে বাটপার, এই নাহিদের মধ্যে বাটপার, এরা কেন এখনো আছে? সার্জিস দেখতেছে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়ন করার আমাদের কোনো অল্টারনেটিভ নাই। ওই গাধার বাচ্চা আজকে মানে মাননীয় প্রধানমন্ত্রীর নাম কিভাবে উচ্চারণ করে সে ভারতকে যেভাবে হুঁশিয়ারি দিচ্ছে, এখনকার একটা সেন্সিটিভ, যেখানে একটা মানে এক্সট্রিমিজম অ্যাটাক চলতেছে, এরকম একটা সেন্সিটিভ টাইমে রাষ্ট্রের এরকম গুরুত্বপূর্ণ জায়গা থেকে এরকম একটা অপরিপক্ক একটা 2 নাম্বার একটা মানে বিদেশি দালাল কিভাবে সে এই ধরনের কার্যক্রম করে? আমাদের বাঙালিদের, বাংলাদেশিদের যে দুর্ভাগ্য যে অপরিণামদর্শী, অপরিপক্ক, বয়সে কাঁচা, রাজনৈতিক শক্তিহীন কিছু দুর্বৃত্তকে ডক্টর ইউনুস মেটিকুলাসলি ডিজাইন করে উনার ক্ষমতা বসার জন্য, চেয়ারে বসার, যেটা 71 সন থেকে উনার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য এদেরকে ব্যবহার করেছেন, যেটা এখন হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষ। এবং বাংলাদেশকে করা হয়েছে এমন একটি জায়গা যেখানে সন্ত্রাসবাদের চারণ ভূমি হচ্ছে, বাংলাদেশে উগ্র সন্ত্রাসবাদে। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শামীমা দোলা, আপনার কাছ থেকে 1 মিনিটের ভিতরে মাঝে আজকে আপনার সর্বশেষ বক্তব্য শুনতে চাই। তার আগে আমি আপনাকে যে আপনার মতন করেই বলবেন, কিন্তু মনে হচ্ছে আপনাকে আমার খুবই জানার ইচ্ছে, যেহেতু আপনি বহু বছর ধরে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এই তাদের সভাগুলোতে উপস্থিত থাকেন না, কভার করেন, আপনি কি অন্য কিছু জানেন আসলে কি ঘটতে যাচ্ছে পরবর্তী কয়েক মাসে? আপনি কি তথ্য যেটা এখনো আপনি শেয়ার করেননি, আপনার অনুভূতি বা আপনার নিজস্ব উপস্থিতি থেকে আপনি যদি আমাদের সাথে শেয়ার করেন? যদি করতে না চান, এটা আপনার উপরে, ইউ হ্যাভ 1 মিনিট টু ফিনিশ। আমি একেবারে আমার ধারণা মানে আমি সবকিছু দেখবার পরে, যেটা একটি বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে, মানসিকতা আছে, এই সব জায়গা থেকে যেটি বলা যায় যে আমরা এই যে এটি একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়ে গেল, যেখানে শ্রীলঙ্কাকে তারা অর্থ ছাড়ের বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে, বাংলাদেশকে দেয়নি, এবং যে শর্তগুলোর কথা
শর্তের মধ্যে একটি আছে যে মুদ্রার মান হচ্ছে স্থানীয় বাজার নির্ধারণ করবে, এটি আইএমএফ এর একটি শর্ত। কিন্তু সেই শর্তের মধ্যে এই শর্তটি বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যে এটি মানা সম্ভব নয়। সব জিনিস শুধু আর্থিক বিষয় না, রাষ্ট্রের সিদ্ধান্তের উপরেও থাকে, এটি মানা সম্ভব নয়। অর্থাৎ এই যে ফলে এই জায়গাগুলো তারা কিভাবে মিট আপ করবে, বিশ্বব্যাংক বলছে এগুলো করতে হবে, আইএমএফ বলছে এগুলো করতে হবে, তারা বলছে যে এটা সম্ভব এবং এটি আসলেও সম্ভব না। ফলে যদি আমরা এই জায়গা থেকে বলি যে তাদের প্রতি বা তারা সবাই যেরকম আশাবাদী ছিল, অর্থনীতিবিদ, সাবেক কর্মকর্তা, বিশ্ব ব্যাংক, গভর্নর, এই ধরনের জায়গা থেকে আমরা অনেক ফেভার পাবো। ফেভার পাওয়া দূরে থাক, বরং আগের চাইতে আমি আমার জায়গা থেকে বলতে পারি সক্ষমতা অনেক কমেছে এবং বাংলাদেশের অর্থনীতি সব জায়গা থেকেই বাংলাদেশে একটি খারাপ পরিস্থিতি থেকে আরো খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। সেটি অদক্ষতার কারণে, আমি বলবো যে একেবারেই অদক্ষতার কারণে। কারণ ব্যাংকের তারল্য বাড়াতে গিয়ে ব্যাংক ঋণের ক্ষেত্রে সুদের হার অনেক মাত্রায় বাড়িয়ে দিয়েছে। তো এভাবে মানে আমি যদি ধরেন টাকা ঘরের মধ্যে জমাতে থাকি, আমার জমানো টাকা কিন্তু কোনো কাজে লাগবে না, কিন্তু আমি যদি টাকাটাকে ইনভেস্ট করি, তাহলে একটি টাকা যখন 10 হাত ঘুরে, এটি খুব সহজ একটি বিষয়, আমি অনেক বড় অর্থনীতিবিদ না হলেও এটি সাধারণ যে একটা টাকা যখন 10 হাত ঘুরে, তখন সেই টাকার মান কিন্তু অনেক বেড়ে যায়। 10 টাকার মান তখন 100 টাকার সমান হয়। আর আপনি যখন টাকা ফেলে রাখবেন, তখন সেই 10 টাকার মান শুধুই 10 টাকা অথবা একেবারে মানহীন থাকে। তো আপনি তারল্য বাড়াবেন, তা ব্যাংকে রেখে দিবেন, কিন্তু বিনিয়োগ হতে দিবেন না। বিনিয়োগ হতে না দিলে কর্মসংস্থান হবে না, টাকার মান বাড়বে না এবং অর্থনীতি ভালো হবে না। তো এই যে আবার আগের কথায় যে পুঁথিগত বিদ্যা, সেই পুঁথিগত বিদ্যা রাষ্ট্র পরিচালনা একেবারেই ডিফারেন্ট বিষয় এবং সেটি বাংলাদেশের মানুষ বুঝতে পারছে এখন। আমার মনে হয় যে অনেকেই বুঝতে পেরেছে এবং সামনে আরো বুঝতে পারবে এবং একটি সিদ্ধান্তে সবাইকে আসতে হবে যে রাজনৈতিক সরকারের এবং নির্বাচনের বিকল্প নেই। এই গত 7-8 মাসে অর্থনীতিকে একেবারেই একদম সাধারণ মানুষও বুঝতে পারছে যে সে বাজারে গিয়ে সে হিমশিম খাচ্ছে, মানুষ কর্মহীন হচ্ছে, মানুষের মধ্যে এখন অপরাধ প্রবণতা বাড়ছে, কারণ পেটের দায়ে মানুষ অপরাধ প্রবণ হবে, অপরাধ করবে। সবাই তো সার্জিৎ নাহিদদের মতো বা আসিফদের মতো তদবির করে 100 কোটি 1000 কোটি টাকার মালিক হয়ে যাবে না। জনতার অবস্থা অনেক খারাপ। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে একটি ন্যারেটিভ তৈরি করেছিল যে ষড়যন্ত্র করে দেশকে ফেলে দেবার জন্য একটি ন্যারেটিভ তৈরি করেছিল। আমি আপনাদেরকে বলি যে এই যে বলা হচ্ছে অর্থ পাচার হয়েছে, অর্থ পাচার চাইলে সরকার যদি চায় যে এই যে অর্থ পাচারের কথা বলা হচ্ছে আওয়ামী লীগ সরকার, এটি একটি ন্যারেটিভ তৈরি করেছিল, চাইলে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক সেটি করতে পারে, তাদের সদস্য রাষ্ট্রগুলো থেকে এগুলো উদ্ধারে চেষ্টা করতে পারে যদি সরকার চায় এবং যদি সত্যি যদি যে অর্থ পাচার হয়ে থাকে। সিপিডি বলেছে যে বছরে $16 বিলিয়ন নাকি অর্থ পাচার হয়েছে। তাহলে $16 বিলিয়ন যদি অর্থ পাচার হয়ে থাকে, এখন তো সেই অর্থ পাচার হচ্ছে না, তাহলে রিজার্ভ কেন 25 থেকে মাত্র $26 বিলিয়ন মধ্যে আছে? ইতোমধ্যে কিন্তু $30 বিলিয়ন পেরিয়ে যাবার কথা। এই সবকিছু যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, এগুলো অনেকটাই এখন পরিষ্কার। সেটি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে অর্থ পাচার হয়ে যাচ্ছে, দেশ শেষ। এত অর্থ পাচার হয়ে যাওয়ার পরেও তো অর্থনীতি অনেক ভালো ছিল এবং বিশ্ব ব্যাংক এবং অনেক আন্তর্জাতিক যে সংস্থাগুলো, ক্রেডিট রেটিং এজেন্সি গুলো বলেছিল যে কোভিড এর পরে আগামী 2 বছর বিশ্ব অর্থনীতি পিছাবে, কিন্তু বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। সেই জায়গা থেকে আজকে বিশ্ব ব্যাংক প্রেডিকশন দিচ্ছে যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি যেখানে 7 ছিল, 6.5 ছিল, 6.5-এর নিচে নামেনি, সেখান থেকে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এখন 3.3-এ চলে আসছে। দারিদ্র বাড়বে, সবকিছু বাড়বে। এত সুশাসন, এত দক্ষ শাসকদের আমলে 7 মাসে অর্থনীতি যদি এই অবস্থা হয়, আর যদি কয়েক মাস যায়, তাহলে অর্থনীতি কোথায় যাবে, বাংলাদেশের মানুষের ভাগ্যে কি আছে, সেটি আসলে কারো যদি মিনিমাম বিচার বুদ্ধি থাকে তারা আন্দাজ করতে পারে। অসংখ্য ধন্যবাদ শামীম আব্দুল্লাহ আপনাকে। আমি 1 মিনিটের মাঝে ক্লোজিং রিমার্কস সম্পাদক প্রেস এক্সপ্রেস শেখ মোহাম্মদ ফজল মোমিন। ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর ভাই। বাংলাদেশের নির্বাচন নিয়ে যেই দাবি দেওয়াগুলো হচ্ছে বা যে কর্মকাণ্ড হচ্ছে, মানুষকে বুঝতে হবে নির্বাচনই একমাত্র সমাধান এখন। যদি আমরা ডেমোক্রেটিক ওয়েতে কোনো সমাধান কথা চিন্তা করি এবং সেই নির্বাচনের দাবিতে মানুষকে কিন্তু সোচ্চার হইতে হবে।
সো এই যে ডিসেম্বর থেকে জুনে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আজকে নাহিদ বলছে যে কমিশনগুলো যদি কোনো দলের স্বার্থে পিছায় যায় কমিশনের কার্যক্রম, সেই ক্ষেত্রে জনগণ মাঠে নামবে। আরে ভাই, তোদের সাথে কি আর জনগণ আছে নাকি? জনগণ তো প্রত্যেকবার মূলা খায় না, ঠিক আছে? সো একটাই যে এখনো যদি তারেক জিয়া তার ব্যক্তি স্বার্থ, টাকার প্রতি তার লোভ, নিজে এসির মধ্যে থাকে বাথটাবে গোসল করার থেকে বের হয়ে আসতে না পারে, তাহলে কিন্তু বিএনপি নির্বাচনের দাবিতে মাঠে নামবে না। কারণ বিএনপি কে বুঝতে হবে, ভাই তোমার ইউকে থেকে তোমার যে নির্দেশনা দিচ্ছে সে ওই রাস্তার গরমের হাওয়া খায় না, অনেক বছর হয়ে গেছে, ঠিক আছে? তো তোমার নেতারে বুঝাও যে যদি নির্বাচনের দাবিতে মাঠে না নামে, তাহলে 1 মাস পরে জামাতের কাছে রাস্তায় তোমরা লাথি খাবা। 1 মাস পরে এনসিপি শিশুর যে পার্টিটি হয়েছে এদের কাছে তোমরা লাথি খাবা, ঠিক আছে? সো মেনলি মেসেজটা হচ্ছে এইটা, নির্বাচনের দাবিতে, নির্বাচনই আমাদের একমাত্র মানে পরিত্রাণ এই অর্থনৈতিক চ্যালেঞ্জের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা যারা আমাকে সরাসরি দেখছেন ওয়াশিংটন ডিসি থেকে, আমি দস্তগীর জাহাঙ্গীর। গত সপ্তাহে স্টেট ডিপার্টমেন্টে যখন আমি প্রশ্ন করি বাংলাদেশ নিয়ে, টেমি ব্রুস আমাদের যিনি প্রেস ব্রিফিং এ উপস্থিত থাকেন এবং মুখপাত্র, তিনি বলেছিলেন, স্পেশালি বলেছেন, বাংলাদেশের ডেমোক্রেসি এবং বাংলাদেশের ইলেকশন ম্যাটার। আই রিপিট ইট, বাংলাদেশে ডেমোক্রেসি এন্ড ইলেকশন ম্যাটার। এটাই আমাদের সম্পাদক আবার রিপিট করে বললেন যে ইলেকশনের দিক, ইনক্লুসিভ ইলেকশনের, উনি সেটাও বলেছেন ইনক্লুসিভ ইলেকশনের বিষয়ে। আরেকটি বিষয়, এই সরকার মেটিকুলাসলি ডিজাইন, যেটা ডক্টর ইউনূস নিজে স্বীকার করেছেন, উনি বলেছেন আমাদের এই শব্দগুলো আমাদের নয়, ওনার। তিনি এই ন্যারেটিভ তৈরি করার আগে উনি বলেছেন বিডিআর হত্যার বিচার করবেন, সাংবাদিক দম্পতি হত্যার বিচার করবেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনবেন, এবং তথাকথিত অনেক কিছু উনি করবেন। শত শত কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ হবে প্রথম ফার্স্ট 100 ডেজে। সেটা কিন্তু হয়নি। 71 থেকে 73% বিনিয়োগ কমে গিয়েছে। বাংলাদেশ দাঁড়িয়ে আছে একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে। আজকের সিনিয়র সাংবাদিক শামীম দোলা, যিনি অর্থনীতি বিষয়ে সাংবাদিকতা করেন, যিনি বিশ্ব ব্যাংক এবং IMF এর অনেক বছর ধরে, প্রায় 15 বছর ধরে কভার করে আসছেন, তার মুখ থেকে আমরা শুনে আসলাম বাংলাদেশ আসলে কোন পরিস্থিতিতে আছে। ভবিষ্যতে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আপনারাই বাংলাদেশের জনগণই বাংলাদেশের মালিক, আপনাদেরকেই ঘুরে দাঁড়াতে হবে, এবং যাতে করে একটি অনির্বাচিত সরকারের সাথে পৃথিবীর কোন সরকারই দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনায় যায় না। আপনি নিজে চিন্তা করে দেখুন, ঢাকা শহরে একটা উদাহরণ দিচ্ছি, ঢাকা শহর হোক, নরসিংদী হোক, ময়মনসিংহ শহর হোক, যে শহরেই আপনি বাড়ি বা কোনো ইনভেস্টমেন্ট করতে চান, সেই জায়গাটায় কিন্তু আগে আপনি খোঁজ করে দেখুন সেখানে নিরাপদ কিনা আপনার ওই ইনভেস্টমেন্টটা। অতএব এই ছোট পরিসরটা বিশ্ব পরিস্থিতিতে যদি নিয়ে আসেন, বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছে সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে, বাংলাদেশে খুন হচ্ছে বেশি, রেপ হচ্ছে, 8 বছরের শিশুকে রেপ করে হত্যা করা হয় বাংলাদেশে। সেই দেশে কোনো স্বাভাবিক পরিস্থিতি নাই যেখানে বিশ্বের কোনো ইনভেস্টর সেখানে ইনভেস্ট করতে আসে। এটাই ছিল আমাদের আজকের আলোচনার সর্বশেষ ফলাফল, যেটা আমরা মনে করছি আবারও আপনাদের সামনে উপস্থিত হব আমরা প্রতিদিন। আমি দস্তগীর জাহাঙ্গীর, ওয়াশিংটন ডিসি থেকে, মধ্যপ্রাচ্য থেকে শেখ মোহাম্মদ ফাউজুল মবিন সম্পাদক, আমরা দুজনই বারবার আসছি বাংলাদেশের বর্তমান বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।